আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আরশিদের ভার্সিটি আজ নতুন রূপে সেজেছে। ফাইনাল ইয়ারের স্টুডেন্টদের বিদায় অনুষ্ঠান উপলক্ষে এত সুন্দর করে সাজানো হয়েছে। আরশি ভার্সিটিতে প্রবেশ করে আশেপাশে চোখ বুলালো। আজকের অনুষ্ঠানে আসতে চায়নি সে, কিন্তু তার বন্ধুরা জোর করে আসতে বাধ্য হয়েছে। কিছুটা দূরে চোখ যেতে আরশি দেখতে পেল মন দাঁড়িয়ে আছে একটা গাছের সামনে। আজ মনকে অনেক সুন্দর লাগছে, খুব সুন্দর করে শাড়ি পরেছে সে, চুলগুলো ছেড়ে দেয়া। আরশি মনের কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরে বলল, আরে দোস্ত, তোকে তো আজকে সেই সুন্দর লাগছে রে। আমি তো ক্রাশ খেয়ে গেলাম। আজকে সব ছেলেরা তোর দিকে তাকিয়ে থাকবে, দেখিস। আরশির কথার মাঝে বাকিরাও হাজির হলো। মোহনা আর আহিও শাড়ি পরেছে আজ। তাদের দুজনকে অনেক সুন্দর দেখাচ্ছে। আরশি ওদের দেখে বলল, হাই তিন সুন্দরী, আজ সবাই তোদের তিনজনের দিকেই তাকিয়ে থাকবে, পাক্কা। আমারই না নজর লেগে যায়। মন আরশির কান টেনে বলল, আমাদের সুন্দর দেখাচ্ছে ভালো কথা, কিন্তু আপনি কেন শাড়ি পরেন নাই? কত করে বললাম আমরা সবাই শাড়ি পরবো, তুইও একদিন একটু পর, কিন্তু ম্যাডাম শুনলো তো। মোহনা মুখটাকে লটকিয়ে বলল, ঠিক কইছিস দোস্ত, আমরা শাড়ি পরে এত সাজুগুজু করে আসলাম, আর এই মাইয়া ফ্রক লটকে আইছে। আহি মুখ গোমড়া করে আরশির উদ্দেশ্যে বলল, আমরা সবাই শাড়ি পরেছি আর তুই ফ্রক পরে আসলি, এটা কি ঠিক? তার উপর একটু সাজিসনি। আরশি আলতো হেসে বলল, কি করব বল, শাড়ি পরতে জানলে তো পরতাম, আর এমনিতেও আমি শাড়ি পরতে কমফোর্টেবল ফিল করি না, এতেই শান্তি। আহি আরশির হাত ধরে বলল, দেখি এদিকে বস দেখি। আরশি দ্রুত হাত ছাড়াতে ছাড়াতে বলল, কি করতে চাচ্ছিস তুই? হাত ছাড় মাইয়া, তোর ইন্টেনশন আমার ঠিক লাগতেছে না। আহি হাত না ছেড়ে আরো জোরে টেনে আরশিকে একটা বেঞ্চে বসিয়ে দিল। বলল, চুপচাপ বসে থাক, আমি এখন তোকে সাজাবো। আরশি নাক মুখ কুচকে জোরে বলল, না আমি সাজবো না, ছাড়। আহি আরশিকে ধমক দিয়ে বলল, চুপ, একটা কথাও বলবি না। আমি জাস্ট একটু সাজাবো, বেশি না, শুধু কাজল আর একটু লিপস্টিক দিব, ব্যাস। এবার মন আর মোহনাও জোর দিল, বলল, লাগিয়ে নে না দোস্ত, বেশি না একটু। ওদের চাপে পড়ে রাজি হলো আরশি, তবে কড়াভাবে বলে দিয়েছে যেন তাকে ভূত বানানো না হয়। সে কালা মানুষ, কালাতেই সুন্দর। স্পেশাল গেস্ট রূপে আবরারকে ভার্সিটিতে প্রবেশ করতে দেখে ভীষণ অবাক হলো আরশি। কিছুক্ষণ আগে সে শুনেছিল কোনো স্পেশাল গেস্ট আসবে আজ, কিন্তু ভাবতেও পারেনি সেটা আবরার। আরশি চোখ বড় বড় করে তাকিয়ে রইল আবরারের দিকে। আজ আবরারকে মাত্রাতিরিক্ত সুদর্শন লাগছে। আগের দিন আবরার পাঞ্জাবি পরে আসলো, আজ স্যুট বুট পরে এসেছে। আবরার কোটটা খুলে হাতে নিয়ে আছে। সাদা শার্টে তার সুঠাম দেহ স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, যাতে আরও আকর্ষণীয় লাগছে আবরারকে। আবরারের সাথে আরও একজন ভদ্রলোক আছেন। ভদ্রলোক বেশ বয়স্ক হলেও মারাত্মক হ্যান্ডসাম, আবরারের মতোই ফিটফাট। আরশি একটু খেয়াল করতে বুঝলো ভদ্রলোক আবরারের মতো ফিটফাট নয়, বরং আবরার ভদ্রলোকের মতো ফিটফাট, অর্থাৎ এরা হয়তো বাপ ছেলে। আরশি আবরারের থেকে দৃষ্টি সরিয়ে আশেপাশে তাকিয়ে দেখলো অধিকাংশ মেয়েরা হাঁ করে তাকিয়ে আছে আবরারের দিকে। কেউ কেউ আবার নিজের সাজ ঠিক করছে, হয়তো আবরারের নজর কাড়ার আশায়। আরশি দেখলো মোহনাও মুখটা হাঁ করে আবরারকে দেখছে, আর আহি আবরারকে দেখে মিটমিট করে হাসছে। মেয়েদের এভাবে তাকানো দেখে বিরক্ত হলো আরশি। আবরার ভেতরে প্রবেশ করে এদিক ওদিক চোখ ফেরাতেই তার নজর এলো পরিচিত এক মুখ। শত শত অসাধারণের মাঝে অতি সাধারণ একজন। বিরক্তিতে কপাল কুঁচকে আছে, তাতেই যেন সৌন্দর্য চুয়ে চুয়ে পড়ছে। আবরার এক দৃষ্টিতে তাকিয়ে রইল সেই অতি সাধারণ একজনের দিকে। ভাবতে লাগলো কি এমন আছে তার মাঝে। আবরারকে নিজের দিকে আসতে দেখে ভরকে গেল আরশি। কপালে চিন্তার ভাঁজ পড়ল, মনে মনে ভাবতে লাগলো, এই লোক আবার এদিকে আসছে কেন? এখানে এদের সামনে আবার উল্টাপাল্টা কিছু না বলে। আরশির ভাবনার মাঝে আবরার আরশির সামনে এসে দাঁড়ালো। আরশি হাঁসফাঁস করতে লাগলো। আবরার আবার তার বন্ধুদের সামনে কোনো বেফাস কথা না বলে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে আবরার আরশির পাশে দাঁড়ানো মনকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলো, কেমন আছেন মিস? সবার সামনে একজন এমপি মনের সাথে কথা বলায় অস্বস্তি হতে লাগলো তার, তবুও জোর করে হেসে বলল, ভালো আছি, আপনি কেমন আছেন? আবরার মারাত্মক একটা হাসি দিয়ে বলল, ভালোই আছি। ওই দিনের ঘটনার জন্য আমি সত্যিই দুঃখিত। মন দ্রুত বলল, না না, সমস্যা নেই, আপনাকে সরি বলতে হবে না। আমি বুঝতে পেরেছি আপনি ইচ্ছা করে দেননি, ভুলবশত লেগেছে। ইটস ওকে।
ধন্যবাদ মিস ব্যাপারটা বোঝার জন্য। অনেকে তো আবার না বুঝেই ঝামেলা করতে ভালোবাসে। কথাটা যে আবরার মনের পাশে দাঁড়ানো আশিকে উদ্দেশ্য করে বলেছে তা ঠিক বুঝতে পারলো আশি। এতক্ষণ সে টেরা চোখে আবরারকেই দেখছিল। আবরারের কথা শুনে কড়া চোখে আবরারের দিকে তাকালো সে, কিন্তু আবরার আরশির দিকে তাকালোই না। আরশি দাঁত কটমাট করে বেরবির করে বলল, অসভ্য লোক একটা, দেখো কেমন ভান করছে যারা আমাকে চেনেই না। আবরার আরশিকে কোনরূপ পাত্তা না দিয়ে মনকে বলল, আপনি কিন্তু খুব সুইট মিস, আর আজকে আপনাকে একটু বেশি সুন্দর লাগছে। আবরার প্রশংসা করায় লজ্জা পেল মন। লাজুক হেসে বলল, ধন্যবাদ। আরশি আবরারকে মনের প্রশংসা করতে দেখে মুখ বাঁকিয়ে নিম্ন স্বরে বলল, লুচু এমপি একটা। আবরার কিউট একটা হাসি দিয়ে বলল, ইউ আর ওয়েলকাম। তো আসি মিস, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। মনও লাজুক হাসি দিয়ে বলল, আল্লাহ হাফেজ। আবরার আরশির দিকে না তাকিয়ে চলে গেল স্টেজে। আরশির কেন যেন খারাপ লাগলো আবরার এভাবে ইগনোর করায়। ভাবলো রাতের ব্যবহারের জন্য আবরার রেগে নেই তো। পরক্ষণেই ভাবলো রাগলে রাগুক, তার কি। আবরার যেতেই সব বন্ধুরা ঘিরে ধরল মনকে। মোহন এক প্রকার চিৎকার করে বলল, তলে তলে তাহলে এইসব চলে? শেষমেশে আমার ক্রাশটাকে এই কেড়ে নিলি? মন ওকে বোঝানোর ভঙ্গিতে বলল, তুই ভুল বুঝছিস, আসল কাহিনী তো অন্য। রাহুল দুষ্টু হাসি দিয়ে চোখ টিপে বলল, কি কাহিনী? বল বল, কেমনি কি? মন ওদের সম্পূর্ণ ঘটনা খুলে বলল। সবটা শোনার পর আবির বলল, আমার মনে হচ্ছে এমপি আবরার আহমেদ ধাক্কা খেয়ে তোর প্রেমে পড়ে গেছে। তার কথাবার্তাতে তো তাই মনে হলো। বন্ধুরা সবাই আবিরের কথায় সায় দিয়ে হৈ হৈ করে উঠল। মন ওদের ঝাড়ি দিয়ে বলল, আজাইরা কথা বলিস না তো, এসব গুজব ছাড়া আর কিছু না। আবির টিটকারি করে বলল, নিজের চোখে দেখলাম তো বস। মোহনাও মনকে খুঁচিয়ে বলল, আপনি কিন্তু খুব সুইট মিস, আর আজকে আপনাকে একটু বেশি সুন্দর লাগছে। মোহনার কথা বলার স্টাইলে সবাই হেসে উঠল। মন ওদের বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করতে লাগলো ওরা যা বুঝছে তা ঠিক নয়, কিন্তু ওরা খুঁচিয়েই যাচ্ছে মনকে। আরশিরা সহ্য হচ্ছে না সব, তাই সে চুপচাপ ওখান থেকে সরে আসলো। স্টেজের সামনে অনেক চেয়ার পাতানো হয়েছে। আরশি সেখানে তৃতীয় সারির একটা চেয়ারে বসে পড়ল। মুখটা গোমরা করে রেখেছে সে। মনটা তার একটুও ভালো না। আরশির মনে হচ্ছে আবরার তার করা রাতের ব্যবহারে কষ্ট পেয়েছে, তাই তো তাকে দেখেও না দেখা করলো। কিন্তু আরশি এটা খেয়াল করলো না কেউ একজন তার দিকে এক ধ্যানে তাকিয়েছে। তাকে দেখে নিজের চোখ জোড়াচ্ছে মানুষটা। তার উদাস কাজল টানা চোখের দিকে অপলক তাকিয়ে আছে। তার দিকে তাকিয়ে যেন দুনিয়া ভুলে গেছে পলক ফেলতে। মানুষটার চাহনিতে রয়েছে একাকার সমান মুগ্ধতা, এক সমুদ্র সমান ভালোবাসা। হয়তো সেই ব্যক্তি নিজেও জানে না সে আরশির মায়ায় ডুবে যাচ্ছে, যেই মায়া থেকে হয়তো আর তার নিস্তার নেই। আবরারকে অন্যমনস্ক দেখে তাকে কনই দিয়ে ধাক্কা দিলেন আব্বাস আহমেদ। আবরার চোখ ছোট ছোট করে তাকালো নিজের বাবার দিকে। আব্বাস আহমেদ ফিসফিস করে বললেন, কি বেটা, কোথায় মন হারালো তোমার? আবরার বাবার মতোই ফিসফিস করে বলল, যা বলার সোজা সাপটা বলো বাবাই, আমার আবার কোথায় মন হারালো? আব্বাস আহমেদ এক্সাইটেড হয়ে হাতে হাত ঘষে ফিসফিস করে বললেন, কাউকে মনে ধরেছে বুঝি? কাউকে পছন্দ হলে দেখতে পারো। আমার আর তর্স হচ্ছে না, কবে যে একটা লাল টুকটুকে বউ ঘরে তুলবো। উফ। আবরার বাঁকা হেসে বলল, ও তাই বুঝি? কেন একটা বউ দিয়ে মন ভরছে না? ওয়েট করো একটু, বাসায় যেয়ে নেই, তারপর মাকে বলবো তোমার জন্য মেয়ে দেখতে, তোমার জন্য লাল টুকটুকে বউ আনার ব্যবস্থা করতে বলবো, কেমন? আব্বাস আহমেদের মুখটা শুকিয়ে ছোট হয়ে গেল। তিনি মুখটা গোমরা করে বললেন, তুমি আমার ছেলে না শত্রু বলো তো? আমার সুখে সংসারে আগুন লাগাতে চাচ্ছ? আমি তো তোমার বউ আনার কথা বলছিলাম। আবরার নিজের বাবাকে ফিসফিস করে বলল, তোমাকে না বলেছি এত বিয়ে করবে না, সময় হলে আমি ঠিক বিয়ে করব। আব্বাস আহমেদ রাগ করে বললেন, আমরা মরে গেলে তারপর বিয়ে করবে বুঝি? বাবার মুখে এমন কথা শুনে রাগ হলো আবরারের। দাঁতে দাঁত চেপে বলল, আর একবারও এসব আজে বাজে কথা বলবে না, না হলে বাসায় চলো, শুধু মাকে বলবো তোমার এই বুড়ো বয়সে নতুন বউ লাগবে। আর জানোই তো মা আমাকে কতটা বিশ্বাস করে। বলে বাঁকা হাসলো আবরার। আব্বাস আহমেদ নিজের ছেলের দিকে তাকিয়ে রাগী চোখে বললেন, অসভ্য ছেলে একটা, বাপকে ভয় দেখায়। কোথায় ভয়ে আমার দিকে চোখ তুলে তাকাতে পারবে না তা না, উল্টো সে আমাকে ভয় দেখাচ্ছে।
বাবাইয়ের কথা শুনে হাসলো আবরার, কিন্তু পরক্ষণেই হাসি গায়েব হয়ে গেল তার। আপন মনে বিড়বিড় করে বলল, আমি এখনও তার ব্যাপারে শিওর নই। আর যদি শিওর হয়েও যাই, তারপরও তাকে মানাতে কত সময় লাগবে কি জানি। সে যা চিজ। তবে আমি আমি তাকে জানতে চাই, বুঝতে চাই, শিওর হতে চাই তার বিষয়। সুন্দরভাবে বিদায় অনুষ্ঠান শেষ হলো ফাইনাল বর্ষের ছাত্রছাত্রীদের। তবে কেউ এখনও ভার্সিটি থেকে যায়নি। সবাই ক্যাম্পাসে ঘোরাঘুরি করছে, ফ্রেন্ডদের সাথে আড্ডা দিচ্ছে। আরশিরাও ক্যাম্পাসের এক কোণে দাঁড়িয়ে আছে। সবাই বকবক হাসাহাসি করলে এসবে মন নেই আরশির। সে উদাস হয়ে সামনে তাকিয়ে আছে। কিন্তু হুট করে এমন এক কাণ্ড ঘটলো যার জন্য মোটেও প্রস্তুত ছিল না আরশি আর তার বন্ধুরা। আরশি যখন নিশ্চিন্তায় মগ্ন, তখন হুট করে একটা ছেলে এসে হাঁটু গেড়ে বসে আরশির সামনে, হাতে তার একগুচ্ছ লাল গোলাপ। এই ছেলেকে চেনে আরশি আর তার বন্ধুরা। নাম সাগর, বেশ সুদর্শন আর অনেক ব্রিলিয়ান্ট ছেলে। ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, অত্যন্ত ভদ্র আর চুপচাপ স্বভাবের। আরশিরা বেশ কয়েকবার পড়াশোনার ব্যাপারে সাহায্য নিয়েছে সাগরের কাছ থেকে। আরশি আর তার বন্ধুরা চোখ বড় বড় করে তাকিয়ে আছে সাগরের দিকে। এর মাঝে সাগর আরশির চোখে চোখ রেখে বলল, সেদিন প্রথম তোমরা আমার কাছে পড়াশোনার ব্যাপারে সাহায্য চাইতে আসলে, সেদিন একজনের মায়ায় আটকে গিয়েছিলাম। সেই একজনটা তুমি আরশি। হ্যাঁ, তুমি। তোমার কথাবার্তা, চালচলন সব কিছু আমাকে মুগ্ধ করে। প্রথমে মনে করতাম তেমন কিছু না, নিজের অনুভূতিকে গুরুত্ব দেইনি, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। সাগর নিজের কথা থামিয়ে আলতো হাসলো, তারপর আবার বলা শুরু করলো, ভেবেছিলাম নিজের অনুভূতিগুলো কখনো তোমার কাছে প্রকাশ করব না, কারণ আমি জানি তুমি আমাকে ভালোবাসো না, আর না কখনো সেরকম নজরে দেখেছো। কিন্তু আজ কেন যেন নিজেকে সংযত করতে পারলাম না। বলে দিলাম আমি কি অনুভব করি তোমার জন্য। তোমার উপর কোনো জোর নেই আরশি। আমি ভালোবাসি মানে যে তোমাকেও বাসতে হবে এমন কোনো কথা নেই। তুমি রিজেক্ট করলেও আমার কোনো আফসোস থাকবে না। ভালোবাসার মানুষের কাছে নিজের অনুভূতি ব্যক্ত করতে পেরেছি, এই তো বেশি। নিজের কথা শেষ করে মাথা নিচু করে ফেলল সাগর। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে সাগরের দিকে। আরও একজন তীক্ষ্ণ চোখে দেখে যাচ্ছে সবটা। সবাইকে আরও এক ধাপ অবাক করে দিয়ে সাগরের হাত থেকে ফুলের গুচ্ছটা নিল আরশি। আরশিকে সাগরের হাত থেকে ফুলগুলো নিতে দেখে লোকটা ধূপধাপ পা ফেলে বেরিয়ে গেল ভার্সিটি থেকে। আরশি ফুলগুলো নিয়ে সোজা হয়ে দাঁড়ালো সাগর। আরশি মৃদু হেসে সাগরকে উদ্দেশ্য করে বলল, আপনি ঠিক ধরেছেন, আমি আপনাকে ভালোবাসি না, আর না কখনো সেভাবে চিন্তা করেছি। তবে ভালোবাসাটা পাপ নয়, আর না ভালোবাসা জোর করে হয়। আমি সত্যি অবাক হয়েছি কেউ আমাকে এভাবে ভালোবাসে দেখে। এতগুলো মাস ধরে আপনি আমাকে লুকিয়ে ভালোবেসে এসেছেন। তবে আমি চাই না আপনার মাঝে আমাকে নিয়ে আশা জাগিয়ে রাখতে। আমি অত্যন্ত দুঃখিত, কারণ আমি আপনার প্রস্তাবটা গ্রহণ করতে পারছি না। আমার জীবনে কিছু লক্ষ্য আছে, স্বপ্ন আছে, যা পূরণের জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। আমি চাই না আমার জীবনে প্রেম ভালোবাসা আসুক, তবুও যদি কখনো চলে আসে তা হবে অনাকাঙ্ক্ষিত। আপনি অনেক ভালো একজন মানুষ। আপনার সাথে যতবার দেখা হয়েছে ততবারই আমার এমনটা মনে হয়েছে। আমি প্রে করব আপনার লাইফে যেন অনেক ভালো একজন আসে। আমি আপনাকে কষ্ট দিতে চাইনি, কিন্তু কি করব বলুন, মনের উপর যে কারোর জোর চলে না। আমি আপনার অনুভূতিকে সম্মান করি, তাই আপনার দেয়া ফুলগুলো গ্রহণ করলাম। ক্ষমা করবেন আমায়। আরশি আর দাঁড়ালো না, বেরিয়ে আসলো ভার্সিটি থেকে। ভার্সিটির বাইরে আসতে একটা কল আসলো আরশির ফোনে। ফোন রিসিভ করে 1 মিনিটের মতো কথা বলল আরশি। তারপর কল কেটে দ্রুত একটা ট্যাক্সি নিল। আচ্ছা, এতগুলো বছর পর নিজের পুরনো বাসায় পা রাখলো আরশি, যেই বাসায় তাদের সুখের সংসার গড়ে উঠেছিল। হাজারো স্মৃতি চোখের সামনে ভেসে উঠল আরশির। নিজের বাবার সাথে কত খেলেছে এই বাড়ির আঙিনায়, অথচ এই বাড়ির উপর রাস্তার কোনো অধিকার নেই। নিজের সেই সুখের সাম্রাজ্য আর চিনতে পারছে না আরশি। বাড়িতে ঢোকার পথে নেমপ্লেট নিজের চাচার নাম দেখে চোখ ভরে উঠল তার। এখানে তো তার বাবার নাম ছিল, অথচ এখন তার চাচার নাম জলজল করছে। বাড়ির সামনে আগে বেশ বড় একটা বাগান ছিল আরশিদের, আজ আর তার নজরে পড়ল না আরশির। ফুল তার ভীষণ প্রিয় ছিল, তাই তার বাবা তার জন্য অনেক ফুলের গাছ লাগিয়েছিলেন, কিন্তু এখন সেগুলোর একটাও নেই। তার বাগানের জায়গাটাই দুটো গাড়ি পার্ক করা। আরশি বাড়ির ভেতরে প্রবেশ করতেই তার কানে এসে বাড়ি খেলো অনেক মানুষের কান্নার শব্দ। সে দেখলো একজন লোককে কাফনের কাপড়ে মুড়িয়ে নিচে রাখা হয়েছে, শুধু মুখটা বের করা। এই মানুষটা আর কেউ নেই, বরং আরশির চাচা। কিছুক্ষণ আগে আরশিকে তার চাচাতো বোন নাতাশা ফোন করে জানায় আরশির চাচাকে হত্যা করা হয়েছে। কে একজন তার চাচাকে হত্যা করে বাড়ির সামনে মরদেহ ফেলে গেছে। কে
কে করেছে এখনো কিছু জানা যায়নি। সবটা শুনে আশির চলে আসে শেষবারের মতো বেঈমান লোকটাকে দেখার জন্য। আশির চাচা লোভী, বেঈমান হলেও আশির চাচি আর চাচাতো বোন এমন নয়। যখন আশির চাচা তাদের শেষ আশ্রয়টুকু কেড়ে নিচ্ছিলেন তখনও তারা দুজন অনেক হাত পা ধরেছিল আশির চাচার, কিন্তু তিনি মানেননি। লোভে অন্ধ হয়ে স্ত্রীকে আঘাত করেছেন, মেয়েকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। আশি লাল চোখে তার চাচার লাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, পাপ পাপ কেউ ছাড়ে না, জানেন তো চাচা। দেখুন আজ আপনার পরিণতি। আমার বাবা আপনাকে কতটা সম্মান করত। আমি আপনাকে বড় বাবা বলে মুখে ফেরা তুলে ফেলতাম এক সময়। অথচ আপনি কি করলেন? একটা এতিমের শেষ আশ্রয় কেড়ে নিলেন, যে কিনা আপনারই ছোট ভাইয়ের মেয়ে। এক অন্ধকার রাতে আমাকে আর আমার মাকে ঘর থেকে বের করে দিলেন। একবারও ভাবলেন না দুইজন মেয়ে মানুষ এত রাতে কোথায় যাবে? রাস্তায় তো বিপদ হতে পারে। চোখ থেকে টপ টপ করে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল আশির। সে একটু থেমে আবার ভাঙা গলায় বলল, ভাবেননি চাচা? একটু ভাবেননি? না জানি আরো কত পাপ করেছেন আমাদের অগোচরে, যা হয়তো আমরা জানিও না। যদি আমার সন্দেহ সত্যি হয়ে থাকে তবে আপনার মতো নিকৃষ্ট ভাই যেন দুনিয়ার কেউ না পায়। আশি চোখ মুখ মুছতে মুছতে বেরিয়ে আসলো বাসা থেকে। তার চোখ মুখ মাস্কের আড়ালে ছিল, তাই কেউ তাকে চিনতে পারেনি। সে আবার ট্যাক্সি ধরল বাড়িতে যাওয়ার জন্য। ঘাড়ে কারোর গরম নিঃশ্বাস আছড়ে পড়ায় মৃদু কেঁপে উঠল আশি, কিন্তু কিছু বলতে বা করতে পারল না, কারণ তার হাত মুখ বাঁধা, এমনকি চোখটাও বাঁধা। আশি ভাবতে লাগলো ট্যাক্সিতে ওঠার পরের ঘটনা। সে বাসার উদ্দেশ্যেই রওনা করেছিল, কিন্তু কিছু দূর যাওয়ার পর আশির মনে পড়ে তার মায়ের ওষুধ প্রায় শেষ। তাই সে একটা ওষুধের দোকানের সামনে ট্যাক্সি থামিয়ে ওষুধ নিতে নামে, কিন্তু দোকানে যাওয়ার পূর্বেই তাকে কিডন্যাপ করা হয়। একটা চলন্ত গাড়ি চোখের পলকে তাকে উঠিয়ে নেয়, আর গাড়িতে উঠিয়েই চোখ মুখ বেঁধে ফেলে। কে একজন ধীরে ধীরে আশির মুখের বাঁধন খুলে দেওয়ার ভাবনা থেকে বেরিয়ে আসে আশি। সামনের মানুষটা কাছাকাছি থাকায় পরিচিত একটা ঘ্রাণ পায় সে, মুখ থেকে আপনা আপনি বেরিয়ে যায়। এমপি সাহেব। থেমে যায় সামনের মানুষটার হাত। কয়েক সেকেন্ড থমকে থেকে সামনের মানুষটা আশির চোখের বাঁধন খুলে দিল। অনেকক্ষণ চোখ বাঁধা থাকায় প্রথম কয়েক সেকেন্ড কিছুই দেখতে পেল না আরশি। ধীরে ধীরে দৃষ্টি পরিষ্কার হলো তার। নিজের খুব কাছে পরিচিত একটা মুখ আবিষ্কার করলো আরশি। তার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। আবরারকে এভাবে তাকিয়ে থাকতে দেখে গলা ছাড়লো আরশি। চোখ সরিয়ে নিল আবরার। ধীরে ধীরে আরশির হাতের বাঁধন খুলে দিতে লাগলো। আরশি অস্থির কণ্ঠে জিজ্ঞাসা করলো, এমপি সাহেব, আপনি আবার আমাকে কিডন্যাপ করিয়েছেন? আবরার মনোযোগ দিয়ে দড়ির গিট খুলতে খুলতে বলল, হ্যাঁ করিয়েছি তো। আরশি আবরারের দিকে তাকিয়ে বলল, এসব করার মানে কি? আপনি বারবার কেন এমন করছেন? আজব তো। আবরার গেট খুলে দড়িটা ফেলে দিল। সোজা হয়ে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলল, ইচ্ছা হয়েছে তাই করিয়েছি কিডন্যাপ, আবার ইচ্ছা হলে আবার করাবো। তোমার কোনো সমস্যা? আরশির চোখ ছোট ছোট করে বলল, এই আপনি কি পাগল? শেষমেশ কিনা একজন পাবনা পলাতক লোককে এমপি বানানো হয়েছে। মানে আপনি আমাকে কিডন্যাপ করিয়ে এখন বলছেন আমার কি? আবরার কড়া চোখে তাকালো আরশির দিকে। আরশিও সরু চোখে তাকিয়ে আছে আবরারের দিকে। আবরারকে এখনো সেই অনুষ্ঠানে পরা পোশাকে দেখে আরশি ভাবল, লোকটা কি অনুষ্ঠান থেকে বের হয়ে আমাকে কিডন্যাপ করার পায়তারা করেছে নাকি? দেখে তো তাই মনে হচ্ছে। হ্যাঁ, তখন তো এমন ঢং করলো যেন আমাকে চেনেই না। আবরার আরশিকে কড়া লুক দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আবরার বের হতেই পুরো রুম চোখ বুলালো আরশি। আজকে সে আগের রুমে নেই। আজকের রুমটা সুন্দর, দেখে কোনো বাংলা বাড়ির বিশাল রুম মনে হচ্ছে। সম্পূর্ণ রুম দামি দামি জিনিস দিয়ে সাজানো। আরশিকে একটা চেয়ারে বসিয়ে রাখা হয়েছে। 2 মিনিটের মাথায় আবরার রুমে আসলো, এসে এক হাঁটু গেড়ে বসলো আরশির সামনে। আরশি অবাক চোখে তাকিয়ে আছে আবরারের দিকে। ঠোঁটে আবরারের হাতের ছোঁয়া লাগতেই কেঁপে উঠলো আরশি। সরে যেতে চাইলেও নড়ার শক্তি যেন হারিয়ে গেছে তার। আবরার আপন মনে কিছু একটা লাগাচ্ছে আরশির ঠোঁটের কোণে। আরশি বুঝলো হয়তো কোনো ওষুধ লাগাচ্ছে আবরার। অনেক জোরে বাঁধার কারণে ঠোঁটের আশপাশ ব্যথা করছিল আরশির, আর এখন তো ওষুধ লেগে চিটমিট করছে। আবরারকে এত কাছ থেকে আর নিতে পারলো না আরশি। চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস ফেলতে লাগলো। আরশির চোখ বন্ধের দিকে তাকিয়ে আলতো হাসলো আবরার। ঠোঁটের কোণগুলোতে ভালো মতো ওষুধ লাগিয়ে হাত টেনে রাখলো নিজের হাঁটুর উপর। আরশি ধপ করে চোখ খুলে ফেললো। আবরার এখন মনোযোগ দিয়ে আরশির হাতের লাল হওয়া জায়গাগুলোতে ওষুধ লাগাচ্ছে, সাথে ফুঁয়ো দিচ্ছে যাতে না জ্বলে। অতিরিক্ত টাইট করে বাঁধার কারণে 2 হাতই লাল হয়ে আছে। 2 হাতই ছুলিয়ে ছুলিয়ে গিয়েছে। আরশি এক দৃষ্টিতে তাকিয়ে রইল আবরারের দিকে। আরশির কেন যেন একটু ভয় লাগে না আবরারের কাছাকাছি থাকলে। এই তো কিছুক্ষণ আগে যখন তাকে কিডন্যাপ করা হয় তখন সে মনে মনে ভয় পাচ্ছিল, যদিও তা বাইরে প্রকাশ করেনি, কিন্তু আবরারকে দেখা মাত্র সেই ভয় উধাও হয়ে গেছে।
আরশির অদ্ভুত আর বিশ্বাস জন্মেছে আবরারের প্রতি। তার বিশ্বাস আবরার তার কোনো রকম কোনো ক্ষতি করতেই পারে না। আর সে নিজেও জানে না তার আবরারের প্রতি এই বিশ্বাসের কারণ কি। সে তো আবরারকে ভালো মতো চেনেও না। তবুও আবরার ওষুধ লাগানো শেষ করে আরশির দিকে তাকাতেই চোখাচোখি হলো দুজনের। আরশির চোখে চোখ পড়ে যাওয়ায় অপ্রস্তুত হলো। দৃষ্টি সরিয়ে এদিক ওদিক ফেরাতে লাগলো। কিছুটা সময় নিয়ে নিজেকে স্বাভাবিক করে আবরারকে বলল, নিজে ব্যথা দিয়ে আবার নিজে ঔষধ লাগাচ্ছে, ব্যাপারটা কেমন হলো না? আবরার আরশির চোখে চোখ রেখে গম্ভীর কণ্ঠে বলল, তোমাকে আঘাতও করব আমি, আর ওষুধও লাগাবো আমি। এর মাঝে যদি অন্য কেউ ঢুকে পড়ে বা তোমাকে আঘাত করে তাহলে। আবরার কথা শেষ না করেই চোখ বন্ধ করে ফেলল, যেন নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছে। আরশি অবাক চোখে তাকিয়ে আছে আবরারের দিকে। মনে মনে চলছে আবরার কি বলতে চাইছিল। আবরারকে চোখ খুলতে দেখে আরশি অস্থির কণ্ঠে জিজ্ঞাসা করলো, কি বলছিলেন আপনি? কথা কেন শেষ করলেন না? আর আর আমাকে আবার উঠিয়ে নিয়ে আসার কারণ কি? আবরার বাঁকা হেসে বলল, বাকিটা তোমার না শুনলেও চলবে। আর তোমাকে উঠিয়ে নিয়ে আসার কোনো কারণ নেই। বললাম না, ইচ্ছে হয়েছে তাই। আর প্রথম দিন আমার সাথে যে বেয়াদবি করেছিলে মনে আছে তো? আরশির চোখ ছোট ছোট করে তাকালো আবরারের দিকে। আবরার হাই তুলে বলল, তোমাকে তো তার জন্য কোনো শাস্তিই দেইনি। ভেবে নাও এটাই তোমার শাস্তি। ইচ্ছা হলে তোমাকে আমার কাছে নিয়ে আসবো, ইচ্ছা হলে কল দিব। তুমি বিরক্ত হবে, কিন্তু কিন্তু কিছু করতে পারবে না। তোমাকে বিরক্ত হতে দেখে আমি শান্তি পাবো। একবারে শাস্তি দিয়ে দিলে তো কোনো মজাই পেতাম না। এভাবে শাস্তি দিয়ে মজা আছে। ইউনিক শাস্তি তোমার জন্য, অনলি ফর ইউ। আরশি দাঁতে দাঁত চেপে বলল, সো সরি, একটু ভয় পেলাম না, তবে বিরক্ত হচ্ছি, ট্রাস্ট মি। আবরার সরু চোখে তাকালো আরশির দিকে, বলল, তুমি অদ্ভুত একটা মেয়ে মিস অদ্ভুত চোখওয়ালি। একেবারে তিতা করলা। মুখটা খুললেই করলার রস ঝরে ঝরে পড়ে। নিজের বান্ধবীর কাছ থেকে তো কিছু শিখতে পারো। কি সুইট একটা মেয়ে। আরশি ভেঙচি কেটে বলল, আমি তিতা করলাই। এতই যখন সুইট দরকার, মুনকে নিয়ে আসলেই পারতেন। সে তো সুইট, সাথে বিউটিফুলও। ভার্সিটিতে তো এমন ভান করলেন যেন আমাকে চেনে নেই না। আবরার বাঁকা হেসে আরশির দিকে ঝুঁকে বলল, আর ইউ জেলাস মিস অদ্ভুত চোখওয়ালি? আবরার এভাবে ঝুঁকে আসায় হৃদস্পন্দন বেড়ে গেল আরশির। চেয়ারের সাথে একেবারে লেগে গেল সে। বলল, আমি কেন জেলাস হতে যাব? জেলাস হতে আমার বইয়ে গেছে। আবরার হেসে দিল আরশির কথা বলার স্টাইল দেখে। আবরারকে হাসতে দেখে নাকের পাটা ফুলালো আরশি। গাল ফুলিয়ে বলল, আপনি জানেন আপনি একটা চরম লেভেলের অসভ্য লোক এমপি সাহেব। আবরার আরশির আরো কাছাকাছি যেতেই চোখ খিচে বন্ধ করে নিল আরশি। আবরার আলতো করে ফুদি আরশির মুখের উপর পড়ে থাকা ছোট ছোট চুলগুলো সরিয়ে দিল। আরশির মনে হচ্ছে তার দমটা এবার বন্ধই হয়ে যাবে। আবরার আরশির কানের কাছে মুখটা নিয়ে ফিসফিস করে বলল, আমি অসভ্যই মিস অদ্ভুত চোখওয়ালি। সবার কাছে সভ্য হলেও তোমার কাছে না হয় অসভ্য হলাম। আবরারের গরম নিঃশ্বাস কানে ঘাড়ে আছড়ে পড়ায় শিউরে উঠল আরশি। বন্ধ চোখ জোড়া খুলে হঠাৎ এক ধাক্কায় আবরারকে দূরে সরিয়ে দিল। হাঁটু গেড়ে বসে থাকার কারণে আরশির ধাক্কায় ফ্লোরে পড়ে গেল আবরার। যদিও ব্যথা লাগেনি, তবুও চোখ লাল করে আরশির দিকে তাকালো সে। রাগী কণ্ঠে বলল, তোমার সমস্যা কি মিস অদ্ভুত চোখওয়ালি? একদিন ধাক্কা মারো তো একদিন পেটে গুঁতা মারো। আমাকে আহত করার ইচ্ছা আছে নাকি তোমার? আরশির চেয়ার থেকে দাঁড়িয়ে চোখ মুখ খিচে বলল, ওই লুচু এমপি, ওই আপনি বারবার কাছে আসেন কেন? হ্যাঁ, আমি কি আপনার রেজিস্ট্রি করা বউ নাকি যেভাবে কাছে আসেন? একদম কাছে আসবেন না, খবরদার। আবরার হাত ছেড়ে উঠে দাঁড়ালো, পকেটে হাত গুজে বলল, বউ তো না, তবে হতে কতক্ষণ? আমি চাইলে এখনই তোমাকে উঠিয়ে নিয়ে গিয়ে বিয়ে করতে পারি। তবে কথা হচ্ছে তোমার মতো তিতা করলাকে আমি বিয়ে করব না। আমার বউ তো হবে সুইট সুইট, একেবারে তোমার বান্ধবীর মতো। আরশি মুখ বাঁকিয়ে বলল, আমারও আপনাকে বিয়ে করতে বইয়ে গেছে। ভাবখানা এমন যেন আমাকে বিয়ে করতে চাইবেন আর আমি ঢ্যাং ঢ্যাং করে আপনার সাথে বিয়ে করে নিব। আবরার বাঁকা হেসে আরশির দিকে আগাতে আগাতে বলল, আমি চাইলে সব সম্ভব, বুঝলে মিস অদ্ভুত চোখওয়ালি। আরশি আবরারকে আগাতে দেখে আবরারের দিকে আঙুল তাক করে বলল, ওই আপনাকে না বলেছি কাছে আসবেন না, একদম কাছে আসবেন না, দূরে থাকুন, না হলে। আবরার আরশিকে কথা শেষ করতে না দিয়েই বলল, না হলে কি করবে?
আরশি আবরারের দিকে দু কদম এগিয়ে গিয়ে হাতটা আবরারের মুখের কাছে নিয়ে বলল, এক খুশিতে আপনার এই সুন্দর থোবড়াটা ভেঙে দিব, আর এই যে নখ দেখছেন এটা আপনার চোখে গেঁথে দিব। আরশির এক্সপ্রেশন দেখে শব্দ করেই হেসে দিল আবরার। আবরারকে হাসতে দেখে এর আগে ফুঁসে উঠল আরশি। আবরার হাসতে হাসতে দুহাত উঁচু করে বলল, আমি কিন্তু অনেক ভয় পেয়েছি মিস অদ্ভুত চোখওয়ালি। তো তোমার কি মনে হয় তুমি আমার সাথে পারবে? আরশি ভাব নিয়ে বলল, পারবো না কেন, অবশ্যই পারবো, কিন্তু আমার এখন আপনার সুন্দর থোবড়াটা ফাটানোর মুড নেই। আমি বাড়ি যেতে চাই। কিছুটা চিন্তিত দেখালো আরশিকে। সে এদিক ওদিক তাকিয়ে কিছু একটা খুঁজতে লাগলো। আবার সিরিয়াস হয়ে জিজ্ঞাসা করলো, কিছু খুঁজছো? আরশি অস্থির কণ্ঠে জিজ্ঞাসা করলো, আমার ব্যাগ কোথায়? আর আর এখন কয়টা বাজে? আবরার নিজের হাত ঘড়িতে সময় দেখে বলল, তোমার ব্যাগ গাড়িতে আছে, আর এখন রাত 8টা বাজে। আরশি তাড়া দিয়ে বলল, আমার বাসায় যেতে হবে, অনেক লেট হয়ে গেছে। আরশির কথা শেষ করে দরজার দিকে যেতে নিলে তার হাত টেনে ধরল আবরার। আবরারের শীতল হাত আরশির হাত স্পর্শ করতেই কেঁপে উঠল আরশি। ঘাড় ঘুরিয়ে অদ্ভুত দৃষ্টিতে চাইল আবরারের দিকে। আবরার আরশির হাত ছেড়ে দিল, নরম গলায় বলল, তুমি আমার সাথে যাবে, আমি তোমাকে পৌঁছে দিব। এত রাতে একা যাওয়াটা ঠিক হবে না। আরশি সরাসরি নাকচ করে বলল, কোনো দরকার নেই, আমি একাই যেতে পারবো। আপনার এত দয়া দেখাতে হবে না। দয়া দেখানো থাকলে এভাবে একটা মেয়েকে কিডন্যাপ করে আনতেন না, তার সম্মানের কথা চিন্তা করতেন। আরশির কথা চল শক্ত হয়ে গেল আবরারের। শক্ত কণ্ঠে বলল, তুমি আমার সাথে যাবে মানে আমার সাথেই যাবে, আর একটা কথাও শুনতে চাই না। না হলে এখানেই তোমাকে আটকে রেখে চলে যাব। তুমি আমার ভালো রূপ দেখেছো, খারাপ রূপটা এখনো দেখোনি। আর আমি চাচ্ছিও না আমার খারাপ রূপ তোমার সামনে আনতে। ভালো চাও তো তেরামি বাদ দিয়ে আমার কথা মেনে নাও। আরশি রাজি হলো আবরারের সাথে যেতে। সে ভেবে দেখেছে আসলে এখন একা যাওয়াটা তার জন্য ঠিক হবে না। সে কোথায় আছে তাও তো জানা নেই, তাই আবরারের সাথে যাওয়াটাই ঠিক হবে। গাড়িতে বসে আছে আবরার আর আরশি। আবরার মনোযোগ দিয়ে নিজের ফোনে কিছু একটা করছে। একবারও আরশির দিকে তাকাচ্ছে না, আর না কোনো কথা বলছে। সামনে ড্রাইভার আর আবরারের হেডগার্ড বসে আছে। আরশির সামনে হুসখুস করছে। আবরার কি তার কথায় কষ্ট পেল নাকি? না হলে আগের দিন তো এত চুপচাপ ছিল না। আরশি আর চোখে তাকালো আবরারের দিকে, মনে মনে বলতে লাগলো, আচ্ছা, এমপি সাহেব কি আমাকে পছন্দ করেন? তার কথাবার্তায়, আমার প্রতি করা আচার আচরণে কেন যেন মনে হয় উনি আমাকে পছন্দ করেন। কিন্তু এটা কি আদৌ সম্ভব? কোথায় উনি আর কোথায় আমি? ওনার সাথে তো আমার কোনো দিক দিয়ে মিলে না। আচ্ছা, এমন নয় তো উনি এসব ইচ্ছে করে করছেন যাতে আমি ওনার প্রতি দুর্বল হয়ে পড়ি? হ্যাঁ, এমনও তো হতে পারে উনি আমাকে নিজের প্রেমের জালে ফেলে প্রথম দিনের অপমানের প্রতিশোধ নিতে চাইছেন। হতেই পারে আরশি। এসব প্রেম প্রীতির চিন্তা বাদ দে, এটা ওনার কোনো চালও হতে পারে। আমাকে সাবধানে থাকতে হবে ওনার থেকে। এসব বড় লোকদের কাজই এটা, মেয়েদের মন নিয়ে খেলা। আরশির ভাবনার মাঝে আবরার বলে উঠল, আমার মতো বিরক্তিকর মানুষের দিকে এভাবে তাকিয়ে থেকো না, প্রেমে পড়ে যেতে পারো। আরশির চোখ বড় বড় করে তাকালো আবরারের দিকে। আবরারের চোখ এখনো ফোনেই আটকে আছে। আরশি লজ্জা পেল এটা ভেবে যে আবরার তাকে লক্ষ্য করেছে। আবরার এবার আরশির দিকে তাকিয়ে বলল, তোমার বাড়ি এসে গেছে। আরশি উইন্ডো দিয়ে বাইরে তাকিয়ে দেখলো আসলেই তার বাড়ি এসে গেছে। অথচ সে আবরারকে দেখায় এতটাই ব্যস্ত ছিল যে খেয়ালই করেনি। এটা ভেবে আরো লজ্জা পেল আরশি। লজ্জা মিশ্রিত কণ্ঠে মিনমিন করে বলল, ধন্যবাদ। আবরার যেন শুনেও শুনল না, আবার নিজের ফোনে মুখ গুজল। আরশির না চাইতেও খারাপ লাগলো আবরারের ব্যবহারে। সে ধীর পায়ে গাড়ি থেকে নেমে বাসার দিকে হাঁটা শুরু করলো। আবরার ফোন থেকে চোখ উঠিয়ে উইন্ডো দিয়ে আরশির যাওয়ার পানে তাকিয়ে রইল। আরশি বাসা প্রবেশ করতেই আবরার নিজের হেডগার্ডকে উদ্দেশ্য করে বলল, গার্ড আরো বাড়িয়ে দাও। আমি চাই না আরুষি জানুক তার লাইফ রিস্ক আছে। আজ যা হলো তা যেন দ্বিতীয়বার না হয়। আমাদের আরো সাবধান হতে হবে। আর গার্ড এমনভাবে দিবে যেন আরুষি টের না পায় কেউ তাকে পাহারা দিচ্ছে। সে যেন স্বাধীনভাবে চলাফেরা করতে পারে। গার্ড আবরারের কথায় মাথা নাড়ালো, মিনমিন করে বলল, স্যার, একটা কথা জিজ্ঞাসা করি? আবরার অনুমতি দিতেই হেডগার্ড জিজ্ঞাসা করলো, স্যার, এই প্রথম ফ্যামিলি বাদে অন্য কাউকে নিয়ে আপনাকে এত চিন্তিত হতে দেখলাম। উনি কি আপনার স্পেশাল কেউ? আবরার গাড়ির সিটে মাথা এলিয়ে দিয়ে বলল, আমি জানি না সে আমার জন্য স্পেশাল কেউ কিনা, তবে তার কোনো ক্ষতি হলে আমি সহ্য করতে পারবো না।
কেন পারবো না এর কারণও আমার জানা নেই। আর সবচেয়ে বড় কথা, আমার কারণে ওর লাইফ রিস্ক পড়েছে, তাই ওকে রক্ষা করাটা আমার দায়িত্ব। যাকে সব বাদ দাও, সবাইকে কি গোডাউনে আনা হয়েছে? গার্ড হ্যাঁ বোধক মাথা নাড়ালো। আবরার বলল, গাড়ি গোডাউনে নিয়ে চলো। আবার সেই শত্রুকে যত দ্রুত সম্ভব খুঁজে বের করতে হবে। গাড়ি চলতে লাগলো গোডাউনের দিকে। আবরার চোখ বন্ধ করে ভাবতে লাগলো আজকের ঘটনা। রেস্টুরেন্টের সামনে ঘটনার পর থেকে আবরার আরশির আগে পিছে গার্ড লাগিয়ে রেখেছিল। আবরার বুঝতে পেরেছিল সেই অজানা শত্রু আরশিকে তার কাছের কেউ ভেবে অ্যাটাক করতে পারে, আর যা ভেবেছিল আজ তাই হলো। আবরারের শত্রুর লোক লাগিয়ে আরশিকে কিডন্যাপ করায়। আবরারের গার্ড আবরারকে এই ব্যাপারে জানালে আবরার গার্ডদের বলে আরশিকে ওদের কাছ থেকে ছাড়িয়ে তার কাছে নিয়ে আসতে, কারণ আবরার চায় না আরশি জানুক তার লাইফ বিপদে আছে। আবরারের গার্ডরা আরশিকে বাঁচিয়ে আবরারের কথা মতো তার কাছে নিয়ে যায়। তবে তারা সাবধানতার সাথে কাজটা করেছে যাতে আরশি কিছু টের না পায়। আরশি ভাবে আবরারই তাকে কিডন্যাপ করিয়েছে। এসব ভেবে দীর্ঘশ্বাস ফেলে আবরার। গাড়ি গোডাউনের সামনে এসে থামতেই নেমে পড়ে সে। শত্রু সম্পর্কে কিছু জানার আশায় পা বাড়ায় গোডাউনের দিকে। চেয়ারে পায়ের উপর পা তুলে বসে আছে আবরার। তার সামনে ফ্লোরে বসানো হয়েছে সেই ড্রাইভারকে যে আবরারের গাড়ি ধাক্কা মেরেছিল। কিছুটা দূরে বসিয়ে রাখা হয়েছে আরশিকে কিডন্যাপ করা লোকগুলোকে। আবরারের গার্ডরা তাদের ধরে নিয়ে এসেছে। মধ্যবয়স্ক ড্রাইভার লোকটা ভয়ার্থ চোখে তাকিয়ে আছে আবরারের দিকে। আবরার বাঁকা হেসে লোকটাকে বলল, কি হলো? এটাই ভাবছিস তো এত জলদি তোর খোঁজ কি করে পেলাম? তুই হয়তো ভাবতেও পারিসনি এত জলদি ধরা খেয়ে যাবি। চল তোকে জানিয়ে দিই কিভাবে এত জলদি তোকে খুঁজে পেলাম। কেউ একজন আমাকে তোর ট্রাকের নাম্বার দিয়েছিল, তাই তো এত জলদি তোর খোঁজ পেয়ে গেলাম। আর কিছু সময় গেলে তো তুই গা ঢাকা দিতি। যাই হোক, এখন যা যা জানিস সত্যি সত্যি বলে দিবি, তাহলে শাস্তি কিছুটা কম হবে। আর না হলে সোজা উপরে পাঠিয়ে দেব। তো বল, কে তোকে আমাকে মারার অর্ডার দিয়েছিল? ড্রাইভার লোকটার নাম হাশেম মিয়া। হাশেম মিয়া এই শীতেও দরদর করে ঘামছে ভয়ে, কিন্তু মুখ দিয়ে একটা টু শব্দও করছে না। রাগ লাগলো আবরারের। হাশেম মিয়ার গাল চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, ভালোই ভালোই বলবি নাকি অন্য কোনো পদ্ধতি অবলম্বন করতে হবে? ভয়ে থরথর করে কাঁপছে হাশেম মিয়া। এবারও কিছু না বলায় কপালের রগ ফুলে উঠল আবরারের। একটা লোহার রড দিয়ে বেধড়ক মারতে লাগলো হাশেম মিয়াকে। আবরার কেমন উদ্ভ্রান্তের ন্যায় মারতে দেখে ভয়ে আত্মা কেঁপে উঠল আরশিকে কিডন্যাপ করা লোকগুলোর। 2 মিনিট মার খেতেই মুখ খুলল হাশেম মিয়া। ব্যথায় কাটরাতে কাটরাতে বলল,